আজকের এপিসোডটি যতটা না ছোট ঠিক ততটাই ভয়ানক। সেটা এবার কতটা পরিমাণ সেটা জানতে গেলে আপনাকে শুনতেই হবে আজকের এই পুরো পডকাস্ট। আজকের ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন ঝিলম দি, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার ছিল। যে বইটির জন্য আপনাদের থেকে আমরা লেখা নিয়েছিলাম সেই বইটি 17th মে এই ডেটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত আমরা শেষ মুহূর্তে প্রকাশনী পরিবর্তন করতে বাধ্য হয়েছি। সেই কারণে বইটির নাম, যেটা আগে বিভীষিকা সংকলন রাখা হয়েছিল, সেটি পরিবর্তন করা হবে এবং তার সাথে প্রচ্ছদ। চিন্তার কোনো কারণ নেই, ভিতরের কন্টেন্টগুলি যেমন ছিল ঠিক তেমনই থাকবে। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকের ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব, এবং আপনারাও আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কের ডিটেলস দিয়ে দেওয়া আছে। তো আর দেরি করব না, হেডফোন তাড়াতাড়ি পরে ফেলুন। শুরু করছি আজকের পডকাস্ট। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ। ঝিলম দি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে। আশা করছি গরমের মধ্যে মোটামুটি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, গরমে যতটা থাকা যায়। যাই হোক, কিছুদিন আগে কথা হচ্ছিল এবং আমি জানলাম যে আপনার লাইফে একটা মারাত্মক রকমের একটা ঘটনা রয়েছে। হ্যাঁ, তো আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমরা বীরভূমে একটা জায়গায় ট্রান্সফার হই। সেখানে একটা বাড়িতে গেছিলাম আমরা। এটা কোন সাল হবে তাও? এটা 14। 2014, অনেকটাই পুরনো। হ্যাঁ, গেছিলাম যখন জিনিসপত্র ট্রান্সফার হলো প্রথম 1-2 দিন সেরকম কিছুই বুঝিনি, ঠিক আছে, যেমন নর্মাল বাড়ি, ঠিক আছে, এরকমই। এবার 2-3 দিন পর থেকে কিছু সমস্যা শুরু হলো। যেমন হচ্ছে ছাদে কেউ হেঁটে বেড়াচ্ছে, ঘরের মধ্যে বাসন পড়ে যাচ্ছে। আমরা সাথে সাথে চেক করেছি, কিচ্ছু নেই, নর্মাল যেমন থাকা তেমনই আছে, কিন্তু আওয়াজগুলো হচ্ছে। তারপরে ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে, চটি পায়ে দিয়ে হাঁটলে যেরকম একটা আওয়াজ হয় না, ফটফট করে, ওইরকম, একদম ওইরকম আওয়াজ, কিন্তু কেউ নেই। ঘরে আমরা দুটোই থাকি, ঠিক আছে। তো এবার একটা সময়ের কথা বলি, তখন আমার মা ছিল ওখানে আমার কাছে। এবার আমরা একটা ঘরে শুতাম, আমার মা আর একটা ঘরে শুতো। এবার আমরা যে ঘরে শুতাম সেই ঘরটার পজিশনটা এমন ছিল, মা যদি ঘর থেকে বেরিয়ে বাথরুমে যায় তাহলে আমরা দেখতে পাবো। তো এরকমই একটা রাতের কথা বলছি, আমার রাত জাগার অভ্যাস, আমি রাত জেগে গেম খেলি বা ফোন ঘাঁটি বা যাই হোক কিছু। তো এরকমই একদিন দেখলাম যে মা বাথরুম থেকে ঘরে গেল। তখন রাত্রির প্রায় 2:10-2:15 এরকম হবে। আচ্ছা। তো আমি সাথে সাথে উঠলাম, উঠে আমি তখন ফোনটা রেখে শোবো, লাস্ট একবার বাথরুমে যাব। তো গিয়ে দেখলাম বাথরুম খটখটে শুকনো। আমি সাথে সাথে মায়ের ঘরে গেলাম, গিয়ে লাইট জ্বালালাম, মা অঘরে ঘুমোচ্ছে। কিন্তু আমি স্পষ্ট দেখেছি মা বাথরুম থেকে নিজের ঘরে চলে গেল। আমি কিন্তু মাকে যেতে দেখিনি, সেটাও বলে দিচ্ছি। মাকে আমি বাথরুমে যেতে দেখিনি, বাট বাথরুম থেকে মাকে আমি ঘরে যেতে দেখেছি, স্পষ্ট দেখেছি। এই একটা ঘটনা। তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে। তো ফুল ট্রিটমেন্ট হয়েছিল। আমার ননদের যিনি নন্দাই, উনি ডাক্তার, তো ওনার কাছে দেখাতে নিয়ে গেছিলাম ওকে। তখন উনি দেখে বলেছিলেন যে হাতের ভেতরে পুঁজ হয়ে গেছে। একজন অর্থোপেডিককে দেখানো হলো, তিনি বললেন যে হাতটা কেটে বাদ দিতে হতে পারে। এই সিচুয়েশন হয়ে গেছিল। তো তারপরে ওই জামাইবাবু যিনি প্রদীপ দা, উনি কিছু ওষুধ ইঞ্জেকশন দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওষুধ, ওই ইঞ্জেকশন গুলো নিলে ও যেন বিছানা থেকে একদমই না ওঠে, মাথা ঘুরে পড়ে যাওয়ার চান্স আছে। এবার মা তখন আমার কাছে ছিল না, বাড়িতে আমরা দুটোই মানুষ। তো আমার নন্দাই যিনি, তিনি কি করেছেন, সমস্ত যা যা ওষুধ লাগবে, ইঞ্জেকশন লাগবে, একবারে কিনে আমাকে দিয়ে দিয়েছিলেন, যাতে আমাকে ওকে ফেলে বেরোতে না হয়। তো আমার মা যে ঘরে থাকতো ওই ঘরে আমি ওষুধ ইঞ্জেকশন গুলো রেখেছিলাম, আর আমরা অন্য ঘরে থাকতাম। তো একদিন সকালবেলা এরকম ইঞ্জেকশন দিতে এসেছেন, আমি গেছি,
কোথাও থেকে ইঞ্জেকশন আনতে গিয়ে দেখছি ওষুধ ইঞ্জেকশন সমস্ত পুরো ছড়িয়ে ছিটিয়ে ফেলা। কে করবে? আমার ঘরে বাচ্চাও নেই, আমরা দুটোই মানুষ। ও এটা বিছানাতে কি পড়তে দোতলা পারে বাড়ি না। ছিল কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এইরকমই বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো এখানে। আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমাদের ওখানে আরেকজন ছিলেন আর কি, উনি প্রায়ই আমার হাজবেন্ডের সঙ্গে গল্প করতে আসতেন। তো আচ্ছা। একদিনকে উনি সন্ধ্যাবেলা এরকম গল্প করতে আসবেন, উনি শুনেছেন আমার ঘরে রান্না হচ্ছে এবং মিক্সি জ্বলছে। উনি এসেছেন, এসে আমার দরজার সামনে দাঁড়িয়েছেন, আমার দরজায় তালা দেওয়া বাইরে থেকে, কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে স্পষ্ট শুনেছেন যে রান্না হলে যেরকম আওয়াজ হয় ওরকম আওয়াজ, এবং মিক্সি চলছে মাঝে মাঝেই, এরকম আওয়াজ উনি শুনেছিলেন। এরকম আচ্ছা। অনেক কিছু ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। লাস্ট একটা ঘটনা, মানে তখনও অতটা ভয় পাইনি। হুম। আমি একটু সত্যি কথা বলতে এই জিনিসগুলোতে আমি ভয় একটু কমই পাই। তো আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমার হাজবেন্ড তখন ট্রান্সফার হয়ে গেছিল, ওখানে আমি একাই থাকতাম। আমার ছোট ননদ আসতো আমার কাছে শুতে রাত্রির বেলা, ও চাকরি করতে যেত, তো সন্ধ্যাবেলায় আসতো অফিস থেকে ফিরে। তো এরকম একদিন হয়েছে, রাত্রিবেলা দুজনে ঘুমোচ্ছি, হঠাৎ পুরো সেই মাংস পোড়ানো যেরকম একটা মানে বদ গন্ধ ওঠে না, হুম। একদম ওই রকম গন্ধ। আমার ঘুম ভেঙে গেছে, এত বাজে গন্ধ, কিন্তু আমার পাশে সে আমার ননদ কিন্তু ঘুমোচ্ছে। আমি উঠে বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম যে কুকুর টুকুর পোড়াচ্ছে কিনা। প্রথম কথা, এত রাতে জিনিসটা খুব ভুলভাল, এত রাতে কেউ কুকুর পোড়াবে, তবুও আমি গিয়ে দেখলাম যে না, কোথাও কিচ্ছু নেই। তো জঘন্য গন্ধ। তারপরে আমি বসে বসে হনুমান চল্লিশা পড়তে লাগলাম, আস্তে আস্তে গন্ধটা চলে গেল। অথচ আমার পাশে আমার ননদ শুয়ে ঘুমাচ্ছে, কিচ্ছু টের পাইনি। ওর সাথেও আচ্ছা। একদিন হয়েছে, সেদিনকে ওর পাশে আমি শুয়ে ঘুমাচ্ছি, আমি কিচ্ছু টের পাইনি। ও আমাকে পরের দিন সকালে উঠে বলছে, বৌদি আমি চোখ বন্ধ করতে পারছি না, মনে হচ্ছে আমার মুখের ওপর কেউ এসে আমার দিকে তাকিয়ে আছে। অথচ ওর পাশে আমি শুয়ে আমি কিচ্ছু টের পাইনি। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। তো হুম। লাস্ট যে ঘটনায় আমরা ভয় পেয়ে বাড়ি ছেড়েছিলাম সেটা বলি। এরকম একদিন গোটা বাড়িতে আমি একা, আর কেউ ছিল না। বাড়িটা কিরকম ফ্ল্যাট ফ্ল্যাট সিস্টেম, ঠিক আছে, আমি যদি বাইরের মানে বারান্দার দরজা বন্ধ করে দিই তো একদম আলাদা হয়ে গেলাম, ফ্ল্যাটে যেরকম হয়ে থাকে আর কি। তো সেরকমই আমি এরকম দরজা টরজা বন্ধ করে দিয়ে আমি স্নানে ঢুকেছি, আমার বাথরুমের দরজায় কেউ নক করছে, একটা আচ্ছা। পার্টিকুলার অর্ডারে নক করছে, মানে টক 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 এইভাবে কেউ নক করছে। আমি প্রথমে ভেবেছি হাওয়ার জন্য হতে পারে, কিন্তু ওরকম হাওয়া তো ওরকম হবে না, হাওয়া তো ধাক্কা মারবে, দাম দাম করে আওয়াজ হবে হাওয়াতে, কিন্তু ওইরকম অর্ডারলি কেউ নক করছে। তো সেদিনকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সেদিনকে একই জিনিস, আমি স্নান করতে করতে হনুমান চল্লিশা পড়তে লাগলাম, আস্তে আস্তে নক হওয়াটা বন্ধ হয়ে গেল। কিন্তু সেদিনকে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। এই জিনিসটা খুব অস্বাভাবিক জিনিস। তো আমার হাজব্যান্ড এলো, আসার পর আমি ওকে বললাম যে আমি একা থাকতে পারছি না, আমি চলে যাব মায়ের কাছে। তো বললো তাহলে ঠিক আছে, তুমি চলে যাও। তো ওরকম চলে গেলাম। যেদিন আমরা শনিবার দিন ফিরেছি, শনিবার দিন বাড়ি ফিরে, হুম। আমি ওর আগেই ফিরেছি, ঠিক আছে, ওর ফিরতে ফিরতে মোটামুটি 4টে 4:30 হয়ে যেত। আমি তার অনেক আগেই ফিরেছি। আমি স্নান করতে ঢুকেছি, তখন মনে হচ্ছে যে আমার গায়ের সঙ্গে কেউ গা লাগাচ্ছে। মানে আপনার যদি গায়ের সঙ্গে কারো মানে টাচ হয়, তা আপনি একটা ফিলিংস হয় না, হুম। তো সেই রকমই একটা ফিলিংস, মানে কেউ আমার গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমি সরে যাচ্ছি, এসে আবার গায়ের সঙ্গে গা লাগাচ্ছে। আর আমি বোঝাতে পারবো না আমি কতটা ভয় পেয়েছিলাম, যদি আমি নিজেকে নির্ভীক বলি, কিন্তু আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। তারপর যথারীতি আমি শাওয়ার চালিয়ে দিয়ে জোরে জোরে হনুমান চল্লিশা পড়তে লাগলাম, আস্তে আস্তে জিনিসটা চলে গেল। তারপরে আমি আর ওই বাড়িতে থাকার সাহস রাখিনি। হ্যাঁ, আর একটা কথা মিস করে গেলাম, সেটা হচ্ছে যে এরকম যখন ঘটনা ঘটছে আমি আমার দিদিকে বলেছিলাম, ঠিক আছে, তো দিদি আমাকে বলেছিল তুই শুকনো লঙ্কা পোড়া ঘরে, যদি আচ্ছা। গন্ধ বেরোয় তাহলে জানবি যে না, এরকম কোনো ব্যাপার নেই, এটা হয়তো কোনো কারণে হচ্ছে, আর যদি গন্ধ না বেরোয় তাহলে জানবি ডেফিনেটলি কিছু আছে। আমি নাই নাই করে 5-10 বার শুকনো লঙ্কা পুড়িয়ে ফেলেছিলাম, ঝাঁঝে মরে যাওয়া উচিত ছিল, কিন্তু কোনো কিচ্ছু ছিল না, এক ফোঁটা ঝাঁঝ ছিল না। অথচ আমি রেগুলার ধুঁয়ো দিতাম ঘরে, হনুমান চল্লিশা পড়তাম,
ঠাকুর পুজো হতো রেগুলার, কিন্তু তারপরেও এই জিনিসটা ছিল। এবং লাস্ট যখন আমরা চলে আসি বাড়ি ছেড়ে, তখন হুম। অনেককে জিজ্ঞাসা করা হয়েছিল, সবাই ডিনাই করেছিল যে না, কেউ এরকম কিছু জানে না। কিন্তু আমরা থাকতে পারিনি, এবং তারপরে আমি যেটুকু খবর পেয়েছি, আজ অব্দি কেউ নেই ওখানে। বাড়িটার কি ভাড়া ছিল? মানে ভাড়া নিয়েছিলেন বাড়িটা? আমরা ভাড়া নিয়েছিলাম, হ্যাঁ, যেহেতু তো আমার হাজব্যান্ডের ট্রান্সফারের চাকরি, তো আমরা হুম। বিভিন্ন জায়গায় যাই। যেমন এখন আমি সিউড়িতে আছি, তখন ওই জায়গাটাতে ছিলাম, ওটাও বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। যে মালিকের থেকে ভাড়া নিয়েছিলেন সেই মালিককে কিছু জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, বলা তো হয়েছিল, কিন্তু আম, ওরা মানে একটু খারাপ ব্যবহারই করলো জিজ্ঞেস করাতে। না, আপনি ভুলভাল রটাচ্ছেন, এই করছেন, এই করছেন, একটু বাজে ব্যবহারই করেছিল। হুম। তো বিশ্বাস আচ্ছা। করতে চায়নি, বা হয়তো ওরা জানতো সেই জন্যই হয়তো বাজে ব্যবহারটা করেছিল, সেটাও হতে পারে। আশেপাশে কোনো দোকান টোকান থেকেও কিছু জানতে পারেননি, মানে দোকান বা না, প্রতিবেশী? না, সবাই ডিনাই করেছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা তো ধরুন বাইরে থেকে গেছি না, আর যাদের বাড়িতে আমরা ভাড়া ছিলাম তারা তো এলাকার লোক, এবার কেউ জানলেও কিছু বলবে না, এটাই স্বাভাবিক। মধ্যে কথা আমরা কিছু জানতে পারিনি। কিন্তু এটা ঠিক, আমাদের আগে বা আমরা চলে আসার পরে আমি লাস্ট যতদিন খবর পেয়েছি, কেউ থাকে না এই বাড়িতে। আচ্ছা। উম, আমাদের যেটা নিজেদের বাড়ি ছিল, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, হুম। ওই বাড়িতে তো কিছু প্রবলেম ছিল। কিছু প্রবলেম ছিল বলতে, বাড়িটা কবরের ওপরে ছিল, ঠিক আছে। এবার আমার দাদা মানে ঠাকুরদা আর কি, দাদা হুম। মিলিটারিতে চাকরি করতেন, তো এগুলো কিছু মানতেন না। তো ওইখানে বাড়ি করেছিলেন, এই কবরের ওপরেই বাড়ি করা হয়েছিল। তো ওই বাড়িতে আসার পর সব থেকে বড় এবং সব থেকে খারাপ ঘটনা ঘটেছিল, আমার বাস অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাবার ডান হাতটা চলে গেছিল ওই বাড়িতে আসার পরে, প্রথম এবং সব থেকে খারাপ ঘটনা যেটা। এবার তারপরে হতো কি, কোনো পশু পাখি টিকতো না আমাদের। পোলট্রি ছিল, হুম। কেনি। আমাদের একটা কুকুর পোষা হয়েছিল, সুলতান, মারা গেছিল। তারপরেও আরো দুটো কুকুর পোষা হয়েছিল, কেনি। কোনো পশু পাখি আমাদের বাড়িতে টিকতো না। আর হ্যাঁ, রোগে ভোগার একটা ব্যাপার সবসময় ছিল, কেউ না কেউ ভুগছি। কোনো কিছু কি ওখানে হ্যাঁ, আরো অনেক কিছু হয়েছিল। ফিল করেছিলেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, হয়েছে কিরকম, মানে এটা মায়ের কাছ থেকে শোনা, এটা আমি নিজে চোখে দেখিনি। হুম। এটা হচ্ছে যে আম, আমাদের টানা বারান্দা ছিল, ঠিক আছে। এবার আচ্ছা। বারান্দার শেষে ওখানটা সিঁড়ি ছিল ছাদে যাওয়ার। এবার সন্ধ্যাবেলার পরে, তখন তো ধরো মতো কারেন্টের ব্যাপার ছিল না, তখন আমি অনেক ছোট, তখনকার কথা বলছি। হুম। আহ, মনে হতো সিঁড়ির ওখানটাতে যেহেতু আলো আঁধারি থাকতো, মনে হতো ওখানে যেন বসে কেউ দোল খাচ্ছে। মানে দোল খাচ্ছে বলতে, সিঁড়িতে বসে যদি আপনি দুলে দুলে কিছু করেন, যেরকম একটা অদ্ভুত লাগে না দেখতে, ওই রকম একটা মনে হতো, ঠিক আছে। তারপরে আমাদের উঠোন পেরিয়ে বাথরুমে যেতে হতো। আচ্ছা। ওই উঠোনে গেলে মনে হতো যে কেউ কি আছে, এরকম একটা ব্যাপার ছিল। জঙ্গলে বোধহয় কেউ আছে বা এরকম একটা ভয় লাগতো। দিনের বেলা কোনো ব্যাপার ছিল না, কিন্তু সন্ধ্যার পর থেকে হতো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেহেতু ব্রাহ্মণ, হুম। তো রেগুলার পুজোটা আমাদের বাড়িতে হতোই। তো ওরকম পুজো করতে বসলে, বাবা হোক, কাকা হোক, আমার দাদা হোক, আর আমি ঠাকুরদাকে দাদা বলি, ঠিক আছে। হুম। হুম। তো দাদা হোক, কেউ পুজো করতে বসলে মনে হতো একই সুরে সুরে, মানে বোঝা যেত একই সুরে সুরে কেউ কিছু বলছে, মন্ত্র পড়ছে, সেই সুরে সুরে কেউ কিছু বলছে, এটা আমরাও বুঝেছি। তারপরে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে চাল ধুয়ে যদি কেউ রেখে দিত, মা হোক, ছোট মা হোক, হুম। হ্যাঁ, 5 আঙুলের ছাপ পড়ে যেত সে চালে। চাল চাল ধুয়ে দিয়ে রেখে দিয়ে রেখে ওখান দিত থেকে মানে? করা যাবে না। চাল ধুয়ে, মানে ভাত করার আগে চাল ধুয়ে রাখে না, চাল ভিজিয়ে, হ্যাঁ। ওইরকম রেখে দিয়ে যদি মা বা ছোট মা কেউ সরে যেত ওখান থেকে, তাহলে দেখতো যে 5 আঙুলের ছাপ রয়েছে ওর মধ্যে। মানে আঙুল বসিয়ে দিলে যেরকম একটা হয়ে যায় না, হুম। বাচ্চারা অনেক সময় করে থাকে, আমরাও করতাম, হুম। ওইরকম একটা দাগ হয়ে যেত, যেন 5টা আঙুল কেউ চেপে বসিয়ে দিয়েছে ওর মধ্যে, এরকম হতো। তারপরে আমরা ছাদে শুতাম গরমকালে, মানে আমাদের এই জেনারেশনে হয়তো অনেকেই শুয়েছে, আমরা ছাদে শুতাম। তো আমরা 2 বোন আর ভাই, আমরা ছাদে শুতাম। এবার মানে রাত্রিবেলা খাওয়াটা আমরা ছাদেই খেতাম, বাবা মা খাবার নিয়ে আসতো, আবার নিয়ে চলে যেত। এবার ওই সময়টা যখন আমরা 3 ভাই বোন ছাদে আছি,
তখন আমরা ভাইকে মাঝখানে নিয়ে দুই বোন দুদিকে শুতাম, হুম ঠিক আছে। ওখানে আমাদের ওই সময়টা খুব আপনার ওই ভাম বেড়াল, উট বেড়াল ওগুলো খুব উৎপাত ছিল। ওরা ছাদে উঠতো, দূর থেকে খ্যাঁ খ্যাঁ করে আওয়াজ করতো, কিন্তু কাছে কিন্তু আসতো না। এবার এটা আমরাও তখন ছোট ছিলাম, এবার আমাদেরকে দেখে ভয় পাবে হতেও পারে, আবার অন্য কিছু হতে পারে। উঠতো, আমাদেরকে দেখতো, ডাকতো, কিন্তু কাছে কিন্তু আসতে পারতো না। এই জিনিসগুলো হয়েছে আমাদের বাড়িতে। আপনার থেকে তো এতগুলো ঘটনা পেলাম, আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের কেমন লাগে না লাগে তারা ফিডব্যাক দিয়ে জানাবেন কমেন্টে। আপনার কি আমাদের শ্রোতা বন্ধুদের কিছু বলার আছে? তা বন্ধুদের এটাই বলতে চাই যে আমার জীবনের ঘটনা সবাই শুনছে বা শুনবে, তো যদি কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকে, ভয় না পেয়ে যেন সেটাকে প্রিকশনের ব্যবস্থা করে। মাস্ক, আমি যেটাতে লাভ পেয়েছি আমি সেটা বলবো, সেটা হচ্ছে যে মাস্ক তিনি অন্তত 2 থেকে 3 ঘরে হনুমান চল্লিশা পাঠ করা, বা হনুমান চল্লিশার টিভিতে হোক মোবাইলে হোক যেন সারা দিনে অন্তত 2 থেকে 3 ঘরে চালানো হয়। তাতে করে অনেকটা সেফটির ব্যাপার থাকে। এটা আমি নিজে ফিল করেছি বলে আমি সবাইকে বলতে চাই। আর ভয় না পেয়ে অনেক জায়গাতেই থাকেন, যেমন ধরুন স্পেশালি মাজারে গেলে এই জিনিসগুলোর অনেক কি বলবো মানে উপকার পাওয়া যায়। হুম সেই ব্যবস্থা যেন করে ভয় না পেয়ে। অনেকে, আমি ধরুন যেহেতু আমি ভাড়া বাড়িতে ছিলাম, আমি বাড়ি ছেড়ে চলে গেছি, ঠিক আছে, কিন্তু অনেকে তো নিজের বাড়িতেও হতে পারে। হুম তো আমি এটাই বলবো যেন ভয় না পেয়ে এটা সমাধানের বন্দোবস্ত করে। কিন্তু বাস্তুতে সমস্যা থাকলে সেটা অন্তত মাজারে বা কোথাও গিয়ে করলে হয় না, যেটা আমি শুনেছি যতদূর। আমাদেরও যেমন ধরুন বাস্তুতেই সমস্যা ছিল, আমার নিজের বাড়ির কথা বলছি আমি। হুম তো তবুও কিছু তো হাল বার করতেই হবে না আমাদের। দেখুন অনেকের এরকম অবস্থা থাকে না যে চট করে আমি বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ, সাময়িক উপায় পাওয়া যায়। বাড়ি ঘর তৈরি করে সাময়িক উপায় পাওয়া যায়, কিন্তু সেটা সাময়িক মানে সেটা আমি রেগুলারিটি মেনটেন তো করতে পারি। হুম যেমন এই লঙ্কা পোড়ানোর ব্যাপারটা বা হনুমান চল্লিশা পাঠ করাটা আমি প্রচন্ড ভাবে বিশ্বাস করি। হনুমান চল্লিশা, হুম তো আমি এটাই সবাইকে বলবো, হনুমান চল্লিশা পড়া বা এই মাজারে যারা থাকেন আর কি, ওনাদের কাছে ওনারা না করতে পারেন, ঠিক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা, ঘরের নিম পাতার ঝাড়ু দিয়ে দুয়ার পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, এই জিনিসগুলোতে কিছুটা হলেও উপকার পাওয়া যায়। হুম তো আমি সেটাই বলবো যেন ভয় না পেয়ে, কারণ মানুষের সারা জীবনের পুঁজি দিয়ে নিজের বাড়ি করে, সেটা ছেড়ে বেরিয়ে যাওয়াটা তো সম্ভব নয়, অতএব কিন্তু থাকতেও হবে। তাই জন্য এইগুলো একটা প্রিকশন আমার মনে হয়। একদম তো আমি এটাই বলতে চাই। ঠিক আছে ঝিলমদি, তাহলে আজকের মতো আমি রেকর্ডিংটা এখানেই শেষ করছি। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, একদম। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.